বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এখন আর নিছকই একটি সীমারেখা নয়, বরং মনে হচ্ছে এটি এক জ্বলন্ত বারুদাগার যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য প্রায় সম্পূর্ণই দখল করে নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মি, আর এপারে বাংলাদেশের সীমান্ত অঞ্চল জুড়ে চলছে জেলেদের উপর অপহরণ, নির্বিচার গুলিবর্ষণ এবং অবিরাম ভীতি প্রদর্শন। এই পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, এটি কি তবে এক নতুন অনিবার্য সংঘাতের পদধ্বনি? 2017 সাল থেকে দীর্ঘ 8টি বছর পেরিয়ে গেলেও একজন রোহিঙ্গাকেও তাদের নিজ ভূমিতে মর্যাদার সাথে প্রত্যাবাসন করা সম্ভব হয়নি। উল্টো তাদের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় 13 লাখের বেশি। সীমান্তের এই ক্রমবর্ধমান উত্তেজনা, দেশের অভ্যন্তরে এক ভয়াবহ শরণার্থী সংকট এবং আন্তর্জাতিক অঙ্গনে চীন, ভারত, আমেরিকার মতো পরাশক্তিগুলোর তীব্র ভূরাজনৈতিক প্রতিযোগিতা, সব মিলিয়ে বাংলাদেশ এখন তার ইতিহাসের এক কঠিনতম সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি কেবল এই চাপ নীরবে সহ্য করে যাবে, নাকি এর পাল্টা জবাব দেওয়ার সাহস দেখাবে? আর যদি জবাব দিতেই হয়, তাহলে কি রাখাইন দখলের মতো একটি বিপজ্জনক পথে যেতে হবে? আজকের এই বিশদ প্রতিবেদনে এসব প্রশ্নেরই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ থাকছে। একই সাথে আমরা গভীরভাবে আলোচনা করব যে আরাকান আর্মির সামরিক শক্তি হঠাৎ করে এত দ্রুত কেন বৃদ্ধি পেল, সীমান্তে সতর্ক অবস্থান নেওয়া সত্ত্বেও বাংলাদেশ কেন একটি নিছক নীরবতার নীতি অনুসরণ করছে, রোহিঙ্গাদের প্রত্যাবাসন কি আদৌ আর সম্ভব হবে কিনা, এবং রাখাইন দখলের ধারণা কতটা বাস্তবসম্মত ও কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। পৃথিবীতে যত উদ্বাস্তু বা দেশহীন মানুষ রয়েছে তাদের প্রায় 1/4 এখন বাংলাদেশের মাটিতে আশ্রয় নিয়েছে। প্রায় 13 লাখ রোহিঙ্গা শরণার্থী কেবল কক্সবাজারের শিবিরগুলোতেই বসবাস করছে, আর এর বাইরেও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে আরও অনেকে। 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর ব্রুটাল দমনপীড়নের মুখে এই বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশ একান্ত মানবিক কারণে আশ্রয় দিয়েছিল। সে সময় আন্তর্জাতিক মহল বাংলাদেশের এই উদারতা ও মানবিকতার ভূয়সী প্রশংসা করেছিল। কিন্তু 8 বছর পর আজ সেই মানবিকতার বিশাল বোঝা পরিণত হয়েছে এক গভীর ভূরাজনৈতিক এবং মারাত্মক নিরাপত্তা সংকটে, যা বাংলাদেশের জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। আন্তর্জাতিক সহায়তা ক্রমেই হ্রাস পাচ্ছে, যা এই বিশাল জনগোষ্ঠীর ভরণপোষণে বাংলাদেশকে আরও চাপের মুখে ফেলছে। বিশ্বশক্তির মনোযোগ ধীরে ধীরে অন্যান্য বৈশ্বিক সংকটের দিকে সরে যাচ্ছে, ফলে রোহিঙ্গা সংকটের প্রতি তাদের আগ্রহ কমে আসছে। অথচ এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীর খাদ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অন্যান্য মৌলিক চাহিদা পূরণের অদম্য চাপ এখন সম্পূর্ণ বাংলাদেশের কাঁধে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে এখন শুধু যে উদ্বাস্তুদের সমস্যা বিদ্যমান তা নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে এক মারাত্মক ও ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকি। রাখাইন রাজ্য কার্যত আরাকান আর্মির সম্পূর্ণ দখলে চলে গেছে। তারা ভারী অস্ত্রশস্ত্র, উন্নত ড্রোন এবং এমনকি ট্যাঙ্ক মোতায়েন করে সীমান্ত অঞ্চলকে এক শক্তিশালী সামরিক ঘাঁটিতে পরিণত করেছে, যা বাংলাদেশের জন্য এক নতুন ও গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের জেলেদের অপহরণ এখন প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। গত কিছুদিনে শতাধিক জেলে এই সীমান্তে অপহরণের শিকার হয়েছেন। এটি নিছক কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এক ধরনের সুপরিকল্পিত মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল, যার মাধ্যমে আরাকান আর্মি যেন বোঝাতে চাইছে যে তারা এখন রাখাইনের নিরঙ্কুশ নিয়ন্ত্রক এবং যে কোনো পদক্ষেপ নিতে সক্ষম। বাংলাদেশের সীমান্তে বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ এবং সেনাবাহিনীর মোতায়েন বৃদ্ধি করা হলেও প্রশ্ন থেকেই যায়, এভাবে আর কতদিন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে? যদি আরাকান আর্মি বাংলাদেশের ভূখণ্ডের আরও গভীরে প্রবেশ করে, তাহলে কি হবে? প্রিয় দর্শক, চলুন একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি এই রাখাইন রাজ্য কেন আন্তর্জাতিক অঙ্গনে এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বলা হয়, রাখাইন রাজ্য এখন আন্তর্জাতিক ভূরাজনৈতিক প্রতিযোগিতার এক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেখানে বিশ্বের বিভিন্ন পরাশক্তির কৌশলগত স্বার্থ নিবিড়ভাবে জড়িয়ে আছে। চীন বহু আগে থেকেই এই অঞ্চলে তাদের শক্তিশালী অবস্থান তৈরি করেছে। তাদের তেল ও গ্যাস পাইপলাইন, গভীর সমুদ্র বন্দর সবকিছুই দক্ষিণ পশ্চিম এশিয়ায় চীনের কৌশলগত করিডোরের জন্য অপরিহার্য। যদি চীন রাখাইন রাজ্যের ওপর থেকে তাদের প্রভাব হারায়, তাহলে তাদের বিশাল বিনিয়োগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের আঞ্চলিক ভূরাজনৈতিক প্রভাবও খর্ব হবে, যা চীনের জন্য এক বড় ধাক্কা। অন্যদিকে ভারতও বসে নেই। তারা তাদের উচ্চাভিলাষী কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প নিয়ে এগোচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে কলকাতা থেকে সরাসরি উত্তর পূর্ব ভারতে প্রবেশের একটি বিকল্প রাস্তা তৈরি করা হচ্ছে, যা মূলত বাংলাদেশকে সম্পূর্ণরূপে পাশ কাটিয়ে যাচ্ছে, যা বাংলাদেশের আঞ্চলিক গুরুত্ব কিছুটা হলেও হ্রাস করতে পারে। আর আমেরিকা চায় রাখাইনকে ব্যবহার করে এক নতুন ভূরাজনৈতিক খেলার মাঠ তৈরি করতে। তাদের প্রধান লক্ষ্য একটাই, চীনকে ঘিরে ফেলা এবং এ অঞ্চলে তাদের প্রভাব বলয় আরও বিস্তৃত করা। আরাকান আর্মি যদি আরও শক্তিশালী হয়, তবে মিয়ানমারের ভেতর দিয়ে আমেরিকা সহজেই নতুন করিডোর তৈরি করতে পারবে এবং এই অঞ্চলে তাদের সামরিক ও বাণিজ্যিক উপস্থিতি বৃদ্ধি পাবে। অর্থাৎ আরাকান আর্মি কেবল একটি স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী নয়, বরং এর পেছনে বিশাল এক বৈশ্বিক শক্তির ছায়া কাজ করছে, যারা তাদের সমর্থন ও সহযোগিতা দিচ্ছে, যা তাদের অভাবনীয় উত্থানের অন্যতম কারণ। এবার আসি, আরাকান আর্মির এমন ক্রমবর্ধমান ক্ষমতা প্রদর্শন এবং সীমা লঙ্ঘনের প্রবণতা সত্ত্বেও বাংলাদেশ কেন সরাসরি সামরিক পদক্ষেপ নিচ্ছে না?
সেই গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রশ্নে। অনেকেই হয়তো ভাবছেন এবং পরামর্শ দিচ্ছেন যে বাংলাদেশের উচিত রাখাইন দখল করে নেওয়া, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন এবং অত্যন্ত জটিল এক প্রেক্ষাপট উপস্থাপন করে। রাখাইন দখল করা মানে প্রথমত আন্তর্জাতিক আইনকে সরাসরি ও নির্লজ্জভাবে লঙ্ঘন করা, যা বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করবে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি করতে পারে। দ্বিতীয়ত এর মানে হবে চীন, ভারত, আমেরিকার মতো তিনটি পরাশক্তির তীব্র ভূরাজনৈতিক প্রতিযোগিতার মাঝখানে নিজেদেরকে সজ্ঞানে জড়িয়ে ফেলা, যেখানে বাংলাদেশ একটি প্রক্সি ওয়ারের অংশ হয়ে যেতে পারে, যা তার সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি। তৃতীয়ত এই ধরনের পদক্ষেপের ফলে আঞ্চলিক যুদ্ধের এক ভয়াবহ ঝুঁকি তৈরি হবে, যা কেবল বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং বাংলাদেশের জন্য এক দীর্ঘস্থায়ী সামরিক ও অর্থনৈতিক সংকট সৃষ্টি করবে, যা কাটিয়ে ওঠা অত্যন্ত কঠিন হবে। আর সেজন্যই বাংলাদেশ অত্যন্ত হিসেব কষেই প্রতিটি পদক্ষেপ গ্রহণ করছে, কোনোরকম তাড়াহুড়ো বা আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকছে। সরাসরি যুদ্ধের পথে না গিয়ে বাংলাদেশ এখন সীমান্ত রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণ এবং আন্তর্জাতিক মহলে কূটনৈতিক চাপ তৈরি করার পথেই হাঁটছে। এটি বর্তমানে প্রিয় মাতৃভূমির জন্য সবচেয়ে বাস্তবসম্মত, বিচক্ষণ এবং নিরাপদ কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে, যা দেশকে বৃহত্তর বিপদ থেকে রক্ষা করবে। চলুন এবার রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর জটিল সমীকরণের পথটা গভীরভাবে দেখে আসি এবং এর পেছনের বাধাগুলো বিশ্লেষণ করি। রোহিঙ্গারা আন্তরিকভাবে এবং গভীরভাবে চায় তাদের নিজ ভূমিতে রাখাইনে ফিরে যেতে। তারা চায় সেখানে নাগরিকত্ব এবং পূর্ণ নিরাপত্তা নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে। কিন্তু মিয়ানমারের বর্তমান সরকার এখন কার্যত ভেঙে পড়েছে। দেশ জুড়ে চলছে এক অস্থিতিশীল পরিস্থিতি এবং গৃহযুদ্ধ। রাখাইন রাজ্য কার্যত আরাকান আর্মির হাতে চলে গেছে, যেখানে একটি শর্তহীন, নিরাপদ এবং সম্মানজনক প্রত্যাবাসনের পরিবেশ একেবারেই নেই। এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়া কেবলই এক দূর স্বপ্ন মনে হচ্ছে। দুঃখজনক হলেও সত্য, এই সংকট নিরসনে ভারত কখনোই বাংলাদেশের পাশে জোরালোভাবে দাঁড়ায়নি, বরং নিজস্ব ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থকে প্রাধান্য দিয়েছে। চীন সবসময় এক্ষেত্রে এক ধরনের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে, ফলে 8 বছরেও একজন রোহিঙ্গাকেও সফলভাবে ফেরত পাঠানো সম্ভব হয়নি। আরেকটি জটিলতা হলো রোহিঙ্গা শিবিরগুলোর ভেতরে বিভিন্ন সশস্ত্র সংগঠনের উত্থান হয়েছে। আরসা, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, আরএসও, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন এবং আরাকান রোহিঙ্গা আর্মি সবাই এখন একজোট হওয়ার চেষ্টা করছে এবং নিজেদের প্রভাব বিস্তারের জন্য তৎপর। আন্তর্জাতিক সংকট গবেষণা গ্রুপ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ জানিয়েছে যে 4 ব্রাদার্স এলায়েন্স নামে নতুন একটি জোট তৈরি করা হয়েছে। প্রায় 3 থেকে 5,000 রোহিঙ্গা যুবককে যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ধর্মীয় ভাষণ, অতীত নির্যাতনের প্রতিশোধের ডাক এবং স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে তাদের উদ্বুদ্ধ করা হচ্ছে এই সশস্ত্র কর্মকাণ্ডে। বাংলাদেশ সরকার সরকারিভাবে এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে কোনো সহায়তা করছে না, বরং কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে তাদের তৎপরতা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এমনকি আরসা প্রধানকেও গ্রেপ্তার করেছে বাংলাদেশ, যা এই বিষয়ে তাদের কঠোর ও জিরো টলারেন্স নীতির ইঙ্গিত দেয়। এখন দেশের সাধারণ মানুষ প্রশ্ন তোলেন, তবে বাংলাদেশের সামনে এই জটিল পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিকল্প পথ কি হতে পারে? কূটনৈতিক বিশ্লেষকদের পরামর্শ অনুযায়ী বাংলাদেশের সামনে এখন থেকে ক্রমাগত এবং অটল কূটনৈতিক চাপ অব্যাহত রাখতে হবে, যা আন্তর্জাতিক ফোরামগুলোতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করবে এবং সমস্যার সমাধানে বাধ্য করবে। সীমান্তে সেনা ও নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়াতে হবে, যাতে কোনো ধরনের অনুপ্রবেশ বা অস্থিতিশীলতা তৈরি হতে না পারে এবং বাংলাদেশের ভূখণ্ড সুরক্ষিত থাকে। রোহিঙ্গা শিবিরগুলোতে যে অস্থিরতা তৈরি হচ্ছে, সেগুলোর কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হবে এবং এর পেছনের মূল কারণগুলো খুঁজে বের করে সমাধান করতে হবে, যাতে কোনো সশস্ত্র গোষ্ঠী মাথাচাড়া দিতে না পারে। আন্তর্জাতিক দাতাদের আবারও সক্রিয় করার জন্য নানা উদ্যোগ সরকারকে নিতে হবে, যাতে আর্থিক বোঝা কিছুটা কমে আসে এবং ত্রাণ কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালিত হয়। তবে এটা বলাই যায়, রোহিঙ্গা সংকটের দ্রুত কোনো সমাধান নিকট ভবিষ্যতে হচ্ছে না। এজন্য প্রয়োজন অদম্য ধৈর্য, সূক্ষ্ম কৌশল, বিচক্ষণ পরিকল্পনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক ও নিরবচ্ছিন্ন সমর্থন। সীমান্তে এখন গর্জন করছে আরাকান আর্মি। তারা তাদের সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে এক অস্থিরতার জন্ম দিয়েছে। এর প্রতিধ্বনি কক্সবাজার, টেকনাফের সাধারণ মানুষের কানে পৌঁছেছে এবং তারা আতঙ্কে ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। শরণার্থী শিবিরগুলোতে তৈরি হচ্ছে নতুন ধরনের অস্থিরতা ও চ্যালেঞ্জ, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে এবং মানবিক সংকটকে গভীরতর করছে। আর এই সবকিছুর মাঝেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে, যেখানে প্রতিটি সিদ্ধান্তই দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করবে। বাংলাদেশ কি যুদ্ধের কঠিন পথে পা বাড়াবে, নাকি কূটনীতির মঞ্চে তার লড়াই জারি রাখবে? রাখাইন কি কখনো রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ ও স্থায়ী আশ্রয়স্থল হবে? আর বিশ্ব কি কেবল নীরব দর্শক হয়েই এই জটিল পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকবে, নাকি কার্যকর পদক্ষেপ নেবে? আজকের প্রতিবেদন শেষ করছি দর্শক এই গভীর এবং অমীমাংসিত প্রশ্নগুলো দিয়ে, যার উত্তর হয়তো খুঁজতে হবে পুরো দক্ষিণ এশিয়া এবং সমগ্র বিশ্বকেই। দর্শক,
এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়টি নিয়ে আপনার নিজস্ব ভাবনা এবং মতামত জানতে চাই আমরা। নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন আপনার বিশ্লেষণ। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং নিয়মিত নতুন নতুন প্রতিবেদন দেখুন।